আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে শুভেচ্ছা। আমি প্রফেসর ডাক্তার রওশন জাহান আক্তার আপনাদের এই অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। বেক্সিডক টক পডকাস্ট অনুষ্ঠিত আজকের এই পর্ব মিজেলস ইন মডার্ন এরা আউটব্রেক কন্ট্রোল টু প্রিভেনশন। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মিজেলস একটি সংক্রামকযোগ্য ভাইরাসজনিত রোগ। এই রোগ নিয়ে আমরা এখন সবাই ভীষণ উদ্বেগ এবং উদ্বেজনার মধ্যে আছি। আজকে এই বিশেষ পর্ব আয়োজন সেই কারণেই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে তিনজন আলোচক আছেন, আমরা তাদের সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আছেন প্রফেসর মোহাম্মদ ডক্টর মাহমুদুল হক, হেড অফ দ্য ক্রিটিক্যাল কেয়ার বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট, পরিচালক বাংলাদেশ শিশু হসপিটাল এবং প্রেসিডেন্ট বাংলাদেশ নিওনেটাল ফোরাম। এর পরবর্তীতে আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ, উনি অধ্যাপক শিশু পরিপাকতন্ত্র পুষ্টি বিষয় বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট। এরপরে আমাদের সাথে আছেন ডক্টর জাফর ইকবাল রূপে, সহকারী অধ্যাপক শিশু সংক্রামক ব্যাধি এবং কমিউনিটি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই আমি ডক্টর সালাউদ্দিন মাহমুদকে প্রশ্ন করতে চাচ্ছি। স্যার, আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই হাম এখন আমাদের জন্য একটি বিশেষ চিন্তা, জনস্বাস্থ্য বিষয়ক চিন্তার বিষয়। এটা নিয়ে আমরা সবাই খুব উদ্বেগ এবং উত্তেজনার মধ্যে আছি। আমি জানতে চাচ্ছি এই রোগের প্রাদুর্ভাব এবং এর বিস্তার সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর অভ্যন্তরে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হামের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা শুরু হয়েছে, প্রথম ডোজটা শুরু হয়েছে 1979 সালের 4 এপ্রিল থেকে, এবং একটু দেরি হয়েছে দ্বিতীয় ডোজটা শুরু হতে, যেটা 1 বছর 3 মাস বয়সে দেওয়া হয়, সেটা 2012 সাল থেকে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আমাদের দেশে এতই আমরা এগিয়ে গিয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশও যেখানে 80 ভাগের নিচে এখনও তাদের টিকাদান কর্মসূচি, আমরা কিন্তু 90 ভাগের উপরে চলে গিয়েছি। একটু যদি ডাটাটা আমরা দেখি, বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক সার্ভে BDHS 2017 সালে হামের যে ভ্যাকসিনেশন কাভারেজ, সেই ভ্যাকসিনেশন কাভারেজ ছিল 88 ভাগ, কিন্তু এটা আবার আরও বেড়ে গিয়ে 2022 সালের BDHS রিপোর্টে এটা 93 ভাগ। 2023-এর দিকে এটা আমরা কিন্তু 95 ভাগ, আমাদের যে গোল, সেই গোলে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। বিপত্তি ঘটে 2024 সালে, কিছু রাজনৈতিক অস্থিরতা ছিল। 2024-এর শেষের দিকে এটা আবার কমে এসে 88 থেকে 89 ভাগ। 2025 সাল, ঠিক গত বছরে, এটা ড্রামাটিক্যালি এটা কমে এসে এটা হয়েছে অ্যারাউন্ড 59.1 ভাগ। একটা জনগোষ্ঠীর যখন বৃহৎ একটা অংশ এই ভ্যাকসিন থেকে ভ্যাকসিন নেবে না, তখনই এই রোগের প্রাদুর্ভাব দেখা দেবে, যেটা আমাদের হামের ক্ষেত্রে হয়েছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনারা খেয়াল করবেন, আমাদের 2020 সালের দিকে যখন করোনা ভাইরাস আমাদের দেশে আক্রমণ শুরু, এরপরে ভ্যাকসিন তৈরি হতে সময় লেগেছে এবং ভ্যাকসিনেশন কিন্তু শুরুও হয়েছিল, কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী ভ্যাকসিনের প্রতি কেমন যেন অনীহা, তারা যেমন ভ্যাকসিন নিতে চাচ্ছে না। তারা বলছিল যে ভ্যাকসিন নিলে হার্ট দুর্বল হয়ে যাবে, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ভবিষ্যতে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যেগুলো ছিল সম্পূর্ণ মিথ, এবং এই কথাগুলো একদমই সত্যি নয়। এবং তখন থেকে ভ্যাকসিনের প্রতি একটা অনীহা, কেউ হয়তো ভ্যাকসিন নিচ্ছিলেন না হামের, কেউ হয়তো একটা নিচ্ছিলেন বা অসম্পূর্ণ রেখে যাচ্ছিলেন, ভ্যাকসিনটা সময় মতো অনেকে নিচ্ছিলেন না। তৃতীয়ত হলো, আপনারা জেনে থাকবেন যে আমরা যে বলি বাচ্চাদের জন্মের পর 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, এটা বলা হয় এই জন্য, মায়ের বুকের দুধে আমাদের এই হাম বা মিজিস ভাইরাসের বিরুদ্ধে যে অ্যান্টিবডি, এটা বাচ্চা পেয়ে থাকে 6 মাস থেকে 9 মাস পর্যন্ত, এই প্রোটেকশনটা বাচ্চা পায়। 2017 সালের BDHS রিপোর্টে দেখা গেছে আমাদের দেশে শুধুমাত্র 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ার পার্সেন্টেজ 65 ভাগ, ভালো ছিল, কিন্তু 2022-এর BDHS রিপোর্টে সেটা হয়ে গেছে 55 ভাগ। কাজেই শুধুমাত্র বুকের দুধ বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খাওয়ানোর মাত্রাটা কমে যাওয়াও এটা অনেকাংশে দায়ী। অনেক ধন্যবাদ ডাক্তার সালাউদ্দিন। এখন আমি একটু জানতে চাচ্ছি যে আমরা যে হাম নিয়ে এখন চিন্তিত, এর মধ্যে আমরা যারা চিকিৎসকরা আছি এবং নার্সরা, এটাও কি ওদের উদ্বেগের কারণ হতে পারে হামের ব্যাপারে? চমৎকার প্রশ্ন। আসলে আমরা যে কোনো মহামারীতেই আপনারা দেখেছেন যে বিগত মহামারীতেও আমাদের চিকিৎসক সমাজ একদম ঝাঁপিয়ে পড়েছিল সবাইকে রক্ষা করার উদ্দেশ্যে এবং নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা না করে। এবারও কিন্তু তাই, হাম যখনই প্রাদুর্ভাব হয়েছে, একদম প্রথম দিন থেকেই চিকিৎসক, নার্স, হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে চিকিৎসক এই হাম রোগীর চিকিৎসা করছেন, উনি কি হাম ভাইরাসে আক্রান্ত হতে পারেন? উত্তর হলো, উনি যদি দুটো ভ্যাকসিন নিয়ে থাকেন,
অথবা ওনার যদি মিজিলস দ্বারা আক্রান্ত হয়ে ওনার শরীরে মিজিলসের অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে ওনার মিজিলস ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি কি দুইটা ভ্যাকসিন নিয়েছেন কিনা। আমি একটু আগেই বলেছি 1979 সালে আমাদের প্রথম ডোজ শুরু হয়েছে এবং 2012 সালে আমাদের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। কাজে এখন যারা কর্মরত তাদের অধিকাংশ ডাক্তারই প্রথম ডোজটা নিয়েছেন, দ্বিতীয় ডোজটা কিন্তু যদি প্রাইভেটভাবে না নিয়ে থাকেন তাদের কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি। সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে WHO এবং CDCর যে গাইডলাইন, সেই গাইডলাইনে পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো চিকিৎসক বা নার্স বা স্বাস্থ্যকর্মী যদি এই মিজিলস ভাইরাস দ্বারা মিজিলস রোগীর চিকিৎসা করে থাকেন অবশ্যই তাকে ভ্যাকসিনেটেড হতে হবে। যদি কোনো কারণে ভ্যাকসিনেটেড না হয়ে থাকেন অথবা একটা সামান্য টেস্ট আছে মিজিলস ভাইরাসের IgG অ্যান্টিবডি, এই টেস্টটা করেই উনি কিন্তু বুঝতে পারবেন ওনার মিজিলস ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আছে কিনা। যদি থাকে উনি নির্দ্বিধায় মিজিলস রোগীর বা হাম রোগীর চিকিৎসা দিবেন। যদি কোনো কারণে তার শরীরে এই অ্যান্টিবডিটা না থেকে থাকে তাহলে বলা হয়েছে যে মিজিলস ভাইরাসের সংস্পর্শে আসার 3 দিনের মধ্যেই তাকে একটা মিজিলসের ভ্যাকসিন নিতে হবে এবং অন্তত 21 দিন তাকে বাসায় বিশ্রামে থাকতে হবে এবং এরপরে দ্বিতীয় ডোজ 28 দিন নেওয়ার পরে উনি আবার ওনার কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন এবং মিজিলস রোগীর সেবা করতে পারবেন। এক্ষেত্রে আমরা কি আর অন্য কোনো প্রোটেকশন নিতে পারি নাকি, লাইক মাস্ক বা এই ধরনের কিছু কি আমাদের এটা পরিধান তো করে কোনো লাভ অবশ্যই হবে? এই মহামারীর সময়ে সবাইকেই বলা হয় এবং সবাইকেই বলা হচ্ছে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কারণ এই মাম্পস যে ভাইরাসটা আপনারা জানেন যে এতটা বেশি সংক্রামক, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে করোনা ভাইরাস থেকেও এতটাই সংক্রামক যে একটা হাঁচি বা কাশির সাথেই বা 15 জন থেকে 18 একটা বাচ্চা থেকে অন্য বাচ্চাতে সংক্রমিত হতে পারে। এই জন্যই বলা হয়ে থাকে কোনো বাচ্চার যদি হামজনিত কোনো তার মধ্যে সাইন সিমটম বা যে উপসর্গগুলো আছে যেমন কাশি, তারপরে তার চোখ লাল হয়ে যাওয়া, কান ব্যথা, তারপরে নাক দিয়ে সমানে পানি পড়া বা গায়ে র্যাশ, এগুলা দেখা মাত্রই বলা হয়ে থাকে এই বাচ্চাটিকে অন্য বাচ্চা থেকে আলাদা রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং হাত মুখ সবসময় ধুয়ে রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মিজেলসের প্রাদুর্ভাবটা আপনি বলতে চাচ্ছেন বাচ্চাদের মধ্যেই বেশি হচ্ছে বড়দের তুলনায়। হ্যাঁ, চমৎকার প্রশ্ন। এই যে বাচ্চাদের মধ্যে বেশি হচ্ছে, এটা যদি আমরা একটু ডাটাটা দেখি যে এই সময়ে আসলে কোন বয়সের বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে 90% বাচ্চাই 2 বছরের নিচে। এই 2 বছরের নিচের মধ্যে আবার 9 মাস থেকে 2 বছরের মধ্যে বেশি, আর 6 মাস থেকে 9 মাসে একটু কম। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু 4 মাস 5 মাস বয়সেও বাচ্চা পাচ্ছি যারা মিজিলস ভাইরাসে আক্রান্ত হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার সালাউদ্দিন আপনার এই তথ্যবহুল আলোচনার জন্য। এ পর্যায়ে আমি ডক্টর জাফর ইকবাল রুবেলের কাছে আসছি। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে মিজেলস নিয়ে প্রতিদিন আমাদের হাসপাতালে রুগীরা আসছে, ভর্তি হচ্ছে বা বাবা মারা আমাদের চেম্বারে আসছে, মূলত কি কি উপসর্গ নিয়ে বা কি কি জটিলতা নিয়ে তারা আমাদের কাছে আসছে, এটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। মিজেলস পেশেন্ট আমাদের হাসপাতালে যারা আসছে এরা সাধারণত তীব্র জ্বর নিয়ে প্রথমে আসে। এই জ্বরটা থাকে সাধারণত 3 থেকে 4 দিন। এই জ্বরের সাথে মিজেলসের একটা টিপিক্যাল প্রেজেন্টেশন আছে, আমরা যেটা বলি কাশি থাকতে পারে, নাকে সর্দি থাকতে পারে, পানি পড়া, এটার সাথে চোখ লাল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা। আর 3 থেকে 4 দিন পরে বাচ্চাদের কিছু র্যাশ এপিয়ার করে, সেটাও একটা টিপিক্যাল র্যাশটা শুরু হয় কানের পিছন থেকে, মুখ থেকে, তারপর আস্তে আস্তে শরীরে এবং পায়ের দিকে ছড়ায়, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলি, ক্রেনিওকোডাল ডিস্ট্রিবিউশন। এটার সাথে কিছু জটিলতা থাকে। এই বাচ্চাদের মোস্ট কমনলি যেটা হয় নিউমোনিয়া নিয়ে আসতে পারে, বাচ্চাদের ডায়রিয়া হতে পারে, বাচ্চাদের কান পাকা রোগ হতে পারে, রেয়ারলি মানে বাচ্চাদের ব্রেইনে প্রদাহ মানে এনকেফালাইটিস বা ব্রেইনে ইনফেকশন নিয়েও আমাদের কাছে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা মূলত যদি জ্বর সাথে র্যাশ সঙ্গে যদি কাশি, সর্দি এবং চোখ লাল হয়ে থাকে তাহলে আমরা ধারণা করতে পারি এটা মিজেলস রোগ হতে পারে। তাহলে কোন ধরনের আপনারা কি পাচ্ছেন, কোন ধরনের বাচ্চারা এইসব মিজেলস রোগ নিয়ে বেশি আসছে আমাদের কাছে? সাধারণত 5 বছরের নিচে বাচ্চাগুলি আমরা বেশি পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 বছরের নিচে, ইভেন প্রফেসর সালাউদ্দিন মাহমুদ বলেছেন যে আমরা 4 মাস 6 মাস বিভিন্ন এজ ভেরিয়েশনে আমরা পাচ্ছি। তো মূলত এটা বিলো 5 ইয়ার্সে আমরা সর্বাধিক পাচ্ছি এখন। মানে আমাদের যেরকম আগে ধারণা ছিল যে 9 মাসের আগে বাচ্চাদের মিজেলস হয় না, সেটা এখন মনে হচ্ছে না, এখন আমরা তার চেয়েও কম বয়সী বাচ্চাদেরও মিজেলস পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের মাদের কাছে বলার করণীয় কি তাদের, যে কখন তারা বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে আসবে? মিজেলস হলেই কি তারা হাসপাতালে চলে আসবে মনে করলেই? মিজেলস হলেই মানে
যখন তীব্র জ্বর থাকবে, জ্বরের সাথে আমাদের কিছু ওয়ার্নিং সাইন বলি আমরা, যদি বাচ্চাটা দ্রুত শ্বাস নিতে থাকে, শ্বাসকষ্ট ডেভেলপ করে, তার বুক ডেবে যায়, সাথে তার ডায়রিয়া থাকে, পারসিস্টেন্ট বমিটিং থাকে, বাচ্চার ড্রাউজি যদি থাকে, বাচ্চার কোনো খিঁচুনি যদি হয়, এগুলি ওয়ার্নিং সাইন। আর বাচ্চা আনএবল টু ড্রিঙ্ক অর ডেসপারেট, মানে ইন কেস অফ লেস দেন 2 ইয়ার্স বেবি। মানে আমরা যদি বিপদ চিহ্নগুলো দেখি, যে কোনো বিপদ চিহ্ন এর একটিও যদি আমরা দেখি, তাহলে সাথে সাথে বাচ্চাকে নিয়ে হসপিটালে ভর্তি করা। শিশু রোগ বিশেষজ্ঞ কিংবা হাসপাতালে চলে আসতে হবে আমাদেরকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু আমাদের প্রফেসর ডক্টর মাহবুবুল হক স্যারের কাছে আসছি। আমরা এতক্ষণ রোগের প্রাদুর্ভাব এবং লক্ষণ সম্পর্কে জানলাম। এবার আমি একটু জানতে চাচ্ছি, এই রোগের তাহলে চিকিৎসা কি, চিকিৎসা কিংবা এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি? ধন্যবাদ প্রফেসর রওশন, এবং আমি আমার প্রিয় দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আসলে এই হাম একটা ভাইরাসজনিত রোগ। যেহেতু এটা সম্পূর্ণ ভাইরাসজনিত রোগ, এর কিন্তু টিপিক্যাল কোনো চিকিৎসা নাই। আমাদের মনে রাখতে হবে চিকিৎসার থেকে প্রিভেনশনটা এর বেশি ইম্পর্টেন্ট। তো এই চিকিৎসাটা কি, যদি কোনো বাচ্চার আপনাদের জ্বর আসে, তাহলে জ্বরের সিরাপ খাওয়াবেন। সর্দি থাকলে, কাশি থাকলে ঠান্ডার ওষুধ, কাশি ওষুধ দেওয়া যাবে। তবে আর কোনো স্পেসিফিক চিকিৎসা এই হামের রোগীর জন্য নাই। কিন্তু মনে রাখতে হবে, এই জ্বরের সিরাপ পাশাপাশি স্বাভাবিক খাওয়া যেন তাকে আমরা কন্টিনিউ করি, এবং অতিরিক্ত কিছু তরল জাতীয় খাওয়াবো। কারণ দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো এই জ্বরের কারণে খাওয়া বন্ধ করে দেয়, মারা অস্থির হয়ে যায়, পানি স্বল্পতা দেখা দেয়, বাচ্চা খারাপ, যেটা ডাক্তার রুবেল একটু আগে আমাদের জানালেন যে তার অন্যান্য উপসর্গ দেখা দেয়। সুতরাং সেখানে আমাদের সতর্ক থাকতে হবে। তাকে আমি পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাওয়াবো, ভিটামিন সি সমৃদ্ধ খাওয়াবো। এবং বেশি ইম্পর্টেন্ট হলো, যখন র্যাশ উঠবে, আমি যদি মনে হয় সত্যি সত্যি মেজাজ, তাকে কিন্তু ভিটামিন এ দিতে হবে, এবং সেটা বয়স ভিত্তিক। যদি সেটা 6 মাসের নিচে হয়, 50,000 ইউনিট ইন্টারন্যাশনাল খেতে হবে প্রথম দিন, সেকেন্ড ডেতেও 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। যদি সেটা 6 মাস থেকে 12 মাস হয়, তাহলে তাকে 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ প্রথম দিন খেতে হবে, সেকেন্ড ডেতেও 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট খেতে হবে। 1 বছরের উপরে হলে 2 লাখ করে আমাদেরকে অবশ্যই খাওয়াতে হবে। সাথে করে পর্যাপ্ত ভিটামিন সি এবং ডি জাতীয় খাওয়া আমাদের খেতে হবে। লক্ষ্য রাখতে হবে, যেটা ডক্টর রুবেলিটাকে বললেন, যদি তার কোনো অস্বাভাবিক আচরণ হয় তার এই হামের সাথে, তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, যে বাচ্চাটা কি ভর্তিযোগ্য, না ভর্তি করতে হবে কিনা, অন্য কোনো চিকিৎসা দিতে হবে কিনা। কারণ যদি নিউমোনিয়া হয়, আমরা সবাই জানি ইতিমধ্যে যে হামের বাচ্চা নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে কিছু, আগে আমাদের সতর্ক হতে হবে। সেই জন্য আগে চিকিৎসকের কাছে যেতে হবে, আগেই হাসপাতালে যেতে হবে। ডাক্তার সিদ্ধান্ত নেবে তার হচ্ছে নিউমোনিয়া হয়েছে কিনা, ভর্তি লাগবে কি লাগবে না। তাহলে জিনিসটা আমাদের জটিলতা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। আর দ্বিতীয়, আপনি একটা প্রশ্ন করেছেন যে প্রিভেনশন তো প্রথমেই ডাক্তার অধ্যাপক সালাউদ্দিন মাহমুদ খুব স্পষ্ট বলে দিয়েছেন, প্রিভেনশন ইজ অনলি ভ্যাকসিনেশন। এই টিকা ছাড়া কিন্তু আমাদের হামের রোগের আর কোনো প্রতিরোধ নাই। সুতরাং এই জিনিসটা আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দর্শকদের বলতে চাই, যে আপনারা কোনো অবস্থাতেই বাচ্চার টিকাদান কর্মসূচিতে বিরত থাকবেন না। রুটিন টিকা হলে 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে 2টা ডোজ দিতে হবে। যদি হাম থেকে আমি আমার বাচ্চাকে, আমার জাতিকে সেভ করতে চাই, যেটা সালাউদ্দিন মাহমুদ বলেছেন যে 2 টিকার কভারেজ হইতে হবে 96%। যদি 96% 2 ডোজ মিলে কভারেজ হয়, তাহলে ভবিষ্যতে আমরা এই রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো, আমাদের বাচ্চাগুলোকে আমাকে সেভ রাখতে পারবো। সুতরাং টিকা এটা ভালো মনে রাখতে হবে। এখন যেটা হচ্ছে, এই যেহেতু একটা আউটব্রেক হয়েছে, সরকারি আউটব্রেককে কন্ট্রোল করার জন্য একটা ইমার্জেন্সি টিকা চালু করেছেন। আমি সরকারকে ধন্যবাদ দেবো, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দেবো খুবই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই টিকাও দিতে হবে। এই টিকা সরকার 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে দিবে, এবং যাদের আগের টিকা দেওয়া আছে তাদেরও দিতে হবে। শুধু খেয়াল করতে হবে যে বাচ্চার 1 মাসের ভিতরে যদি কোনো ডোজ দেওয়া থাকে, 28 দিনের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়া নিয়ম না, তা সেটা সে খেয়াল করবে। আর যদি হাম হয়েও থাকে, সেটা যদি 28 দিন পার হয়ে যায়, তাহলেও তাকে টিকা দিতে হবে। এই বিশেষ কিছু জিনিস খেয়াল করতে হবে। অর্থাৎ কোনো অসুস্থ বাচ্চা, খুব জ্বর, সে হয়তো টিকা থেকে দিন বিরত থাকবে, কিন্তু বাকি সবাই টিকা দেওয়া থাকলেও তাকে টিকা দিতে হবে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। যদি মা বাবার বিরুদ্ধে কোনো সন্দেহ প্রকাশ হয় কখন দিব কি দেব না, অবশ্যই তাদের উচিত হবে তার পরিচিত কোনো চিকিৎসকের কাছে বা হাসপাতালে যে জিজ্ঞেস করতে, যে আমি আমার বাচ্চার টিকা দিতে পারবে কি পারবে না। নিজে সিদ্ধান্ত নেবেন না, কারণ আবারও বলছি, এই টিকা ছাড়া আপনার বাচ্চাকে রক্ষা করা আর কোনো দ্বিতীয় আমাদের পথ নাই। দ্বিতীয় একটা পথ আছে, যেটা অলরেডি ডক্টর রুবেল সালাউদ্দিন বলেছে, আমাদের বয়স ভিত্তিক।
আমরা দেখতে পাচ্ছি যে এখন 9 মাসের আগে বাচ্চা হচ্ছে, 6 মাসে হচ্ছে। তো এখান থেকে কীভাবে সেভ করবো? টিকা তো রুটিন টিকা কিন্তু 9 মাসে দিই। তো সুতরাং এখন যখন সরকার একটা এক্সট্রা ডোজ দিচ্ছে, এটা দিতে হবে। দ্বিতীয়ত, আমার বাচ্চার জন্মের পরে আমরা শুধু বুকের দুধ খাওয়াবো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমাদের দেশে বাড়াতে হবে। একেতে আমরা গরিব দেশে, আমাদের আর্থসামাজিক অবস্থা ভালো না, আমাদের দেশে অপুষ্টির সংখ্যা বেশি। যদি অপুষ্টি বাচ্চা হয়, তা হামে আক্রান্ত হলে সে বাচ্চা বাঁচানো কঠিন হয়ে যায়। কারণ হাম হলে কিন্তু পুষ্টি কমে যায়, হাম হলে ম্যাল নিউট্রিশন হয়ে যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, অলরেডি আমরা সবাই জেনে গেছি, রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্য হয়ে যায়। তো আগে থেকে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, তার একমাত্র উপায় হলো জন্মের পরে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো। আর কারণ আমার একটা গবেষণায় দেখা গেছে যে মার থেকে যে বাচ্চারা প্রতিরোধ পায়, এমনিতেই 6 মাস পরে এটা কমে যায়, কমতে শুরু করে। তো আবার যদি আমি বুকের দুধ না খাওয়াই, এটা আরও কমে যাবে। তো আমার বাচ্চাকে কেন আমি, কোটার দুধে কিন্তু এই ধরনের প্রতিরোধ থাকে না, এটা স্পেসিফিক করে জানতে হবে। সুতরাং এইগুলো আমাদের প্রতিরোধ। আরেকটা বিষয় আমাকে স্পষ্ট বলে দিয়ে দর্শকদের জানাতে চাই যে যখনই কোনো বাচ্চার, এটাই অলরেডি ডাক্তার সালাউদ্দিন বলেছেন, যে কোনো বাচ্চা যে কারণে হয়, যদি জ্বর হয়, সর্দি কাশি হয়, আমি তো 3-4 দিন পরে বুঝতে পারবো তা হাম হয়েছে কিনা, তার আগে তো বুঝতে পারছি না। কিন্তু সে কিন্তু যদি হাম হয়ে থাকে, সে কিন্তু আগে জীবাণু ছড়াচ্ছে। এটাকে আপনি কমেন্ট করেছেন যে হাইলি কন্টাজিয়াস, খুবই সংক্রামক ব্যাধি। তো সে হাম হওয়ার 4 দিন আগে থেকে, র্যাশ ওঠার 4-5 দিন আগে সে কিন্তু রোগটা ছড়াচ্ছে, র্যাশ ওঠার আরও 4-5 দিন বয়সে রোগটা ছড়াচ্ছে। তো কোনো মা, সেটা আজকে না, যে কোনো সময় কোনো বাচ্চার যদি সর্দি থাকে, হাঁচি হয়, সাথে জ্বর থাকে, ওই দিন কয়েকদিন স্কুলে নেবে না, কোচিংয়ে নেবে না। এইটাই আমার ইম্পর্ট্যান্ট কথা। স্কুলের শিক্ষকদেরও বলবো, আপনার গার্জিয়ানদের বলে দেবেন, যদি বাচ্চার জ্বর হয়, সর্দি কাশি হয়, স্কুলে বা কোচিংয়ে আনবে না, তাহলে তো রোগটা ছড়াবে না। অনেক ধন্যবাদ স্যার আপনার এত তথ্যবহুল আলোচনার জন্য। এটা আমাদের জন্য অবশ্যই উপকৃত। কারণ আমরা স্যারের এই আলোচনা থেকে যেটা জানতে পারলাম, আসলে ভিটামিন ডি এর একটা খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন এর একটা খুবই গুরুত্বপূর্ণ রোল আছে এখানে। আমাদেরকে অবশ্যই যাদের মিজলস হবে তাদেরকে 2 ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দিতে হবে, এবং সেটা এজ অনুযায়ী, বয়স অনুযায়ী যে মাত্রায় দিতে হবে সেই মাত্রায় আমরা দিব। এবং যেটা বলেছে, টিকা ছাড়া আসলে প্রিভেনশনের আমাদের আর কোনো উপায় নাই। টিকা এবং মায়ের বুকের দুধ, এই 3টা বিষয় আমরা খুবই গুরুত্বপূর্ণ, এই 2টা বিষয় আমরা বেশি জোর দিচ্ছি, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি আসলে প্রত্যেকটি আমাদের সব আলোচকদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে তাদের সময় দিয়ে আমাদের এখানে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাদের মূল্যবান বক্তব্য দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক উপকারী হবে আশা করছি। এবং আমি আরও ধন্যবাদ জানাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, যাদের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হতে পারবে, আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে আশা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ।